হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপডেট, নিউজ আপডেট, এবং দেন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া, এদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে এই বিষয়টি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় যে সাবজেক্ট হচ্ছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট যে বিলটি পাস করেছে $100 মিলিয়ন, এই বিলটি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন যে এটা ভাড়াটিয়ারা পাবেন, কেউ বলছে বাড়িওয়ালারা পাবেন। এই বিষয়ে আমরা সরাসরি আজকে কথা বলবো সিনেটর জুলিয়াস সালাজার, যিনি বাংলাদেশি কমিউনিটির অজন পার্ক এলাকা রিপ্রেজেন্ট করেন, সিটি লাইন এলাকা রিপ্রেজেন্ট করেন, এবং তিনি নিউ ইয়র্ক স্টেট সিনেটর। এই বিলের সাথে তার সম্পর্ক, তিনি সম্পৃক্ত। আমরা তাকে আজকে আমাদের প্রোগ্রামে নিয়ে এসেছি এবং আমরা তার সাথে সরাসরি বিষয়টি আলোচনা আমরা করব। দর্শক, আমরা আজকে আরো যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে থাকবে ইমিগ্রেশন, তার মধ্যে থাকবে নিউজ আপডেট এবং করোনা আপডেট। তারপরে আমরা একটি বিষয় আজকে যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে ফিলাডেলফিয়াতে আমাদের বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকটি অনেকগুলো দোকান লুটপাট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে দোকানটি লুটপাট হয়েছে সেটি হচ্ছে গোল্ড স্টোর, এবং এই গোল্ড স্টোরের মালিক জনাব ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম, উনি আমাদের সাথে আছেন। ওনার কাছ থেকে আমরা তার এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব। আমরা প্রথমে শুরু করব অনুষ্ঠান দিন নিউজ আপডেট দিয়ে, এবং নিউজ আপডেট শুরু করবেন আমাদের নাজমুল হাসান। আমাদের সাথে আরো আছেন জনাব আমাদের প্যানেলে আজকে যারা আছেন, জুলিয়াস সালাজার আছেন, মোহাম্মদ নাসিম আছেন, অ্যাটর্নি শেখ সেলিম আছেন, জনাব মোহাম্মদ নাজমুল হাসান আছেন, এবং ডক্টর মাসুদুল হাসান আছেন। বাংলাদেশ থেকে ডক্টর ইকবাল আরসালান, প্রফেসর অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড ভাইরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি, উনি আমাদের সাথে জয়েন করার কথা আছে কিন্তু তিনি এখনো জয়েন করতে পারেন নাই। আমরা দেখবো যে তিনি যে জয়েন করেন, দেন আমরা কথা বলবো বাংলাদেশ প্রসঙ্গে তার সাথে। আমরা শুরু করবো জনাব নাজমুল হাসানের কাছ থেকে আজকের দিনের আপডেট নিয়ে। এবং দর্শক যারা আমাদের সামনে আছেন তারা টেলিভিশন ছাড়া যারা ফেসবুকে প্রোগ্রামটি দেখছেন, আশা করি আপনার অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। জনাব নাজমুল হাসান, আপনাকে দিয়ে শুরু করছি। ধন্যবাদ আবু তাহের, ধন্যবাদ আজকের প্যানেলিস্ট, বিশেষ করে বহুদিন পর শেখ সেলিম ভাইকে দেখলাম। ওয়েলকাম। And Senator Julius Salazar with us. Oh, welcome Senior Julius Salazar. Wow, very good panelist today. Okay, আসলে আমরা এখন যখন কথা বলছি এখন কিন্তু নিউ ইয়র্ক সিটিতে কারফিউ চলছে তৃতীয় দিনের মতন, এবং গতকাল আমরা কারফিউ যে খবর পেয়েছি, আমি কালকে বলেছিলাম রাতে যে কারফিউ চলাকালীন সময় সমাবেশ চলতেছিল এবং অনেকে প্রশ্ন করছিল এই কেমন ধরনের কারফিউ। আমরা বাংলাদেশের যে কারফিউ শুনতাম সেই কারফিউ আর নিউ ইয়র্ক সিটির যে গত 2 দিনের কারফিউ, তার ভিতরে অনেক পার্থক্য দেখা গেছে। কারফিউ চলাকালীন সময় গতকালকে ম্যানহাটন ব্রিজের উপরে সমাবেশ হয়েছে এবং তা কিছু দূর থেকে মেয়র ব্লাজিও প্রত্যক্ষ করেছেন, এবং আজকে উনি সাংবাদিক সম্মেলনে সে কথা বলেছেন অবশ্য। তবে যে আশার খবর হচ্ছে সেটি হচ্ছে পরশু দিনের তুলনায়, অর্থাৎ গত সোমবারের তুলনায় গত মঙ্গলবার রাত্রে লুটপাটের সংখ্যা আর সব ভায়োলেন্সের সংখ্যা অনেক কম পেয়েছে। যদিও নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে তারা 300 গ্রেফতার করেছে, 300 ব্যক্তিকে গ্রেফতার করেছে লুটপাটের জন্য। এবং এই লুটপাট আজকে মেয়রকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যাদেরকে গ্রেফতার করেছে তাদের পরিচিতি সম্পর্কে। মেয়র অবশ্য সেইভাবে ডিটেইল কিছু বলেন, তবে তিনি বলেছেন যে এদের অনেকেই ব্রঙ্কস এবং ব্রুকলিনের বাসিন্দা, কিছু কিছু নিউ ইয়র্কের বাইরে থেকেও এসেছে, তবে বেশিরভাগই ব্রঙ্কস এবং ব্রুকলিনের বাসিন্দা। অর্থাৎ এরা হচ্ছে হোম গ্রোন, লোকালি লুটপাট, যারা স্থানীয়ভাবে বাসিন্দা তারা এই লুটপাটের কাজে অংশ নিয়েছে এবং তাদেরকে আইনের যথাযোগ্য বিবেচনায় শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মেয়র জানিয়েছেন। আরেকটা কথা তিনি বলেছেন যে তাকে অনেকে সমালোচনা করেন যে পুলিশের ব্যবহার সম্পর্কে, পুলিশ কেন এত শক্ত অবস্থান নেয়নি। তিনি সে সম্পর্কে বলেছেন যে গত কয়েক বছরে পুলিশকে বিভিন্নভাবে ট্রেন করা হয়েছে যাতে ভায়োলেন্স এবং অস্ত্র ব্যবহার সেভাবে না করা হয়। বিশেষ করে তিনি সাবেক পুলিশ কমিশনার ব্র্যাটনের নাম বলেছেন, বিল ব্র্যাটন বলেছিলেন, এবং NYPD কে ধারণা দিয়েছিলেন যে সবসময় গ্রেপ্তার করলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় তা কিন্তু নয়। এবং সেই সাবেক পুলিশ কমিশনার বিল ব্র্যাটনের সেই পরামর্শ মেয়র গ্রহণ করেছেন বলে মেয়র মনে হচ্ছে আজকে। এবং মেয়র বলেছেন যে এর ফলে গত কয়েক বছরে 1,87,000 মতন গ্রেপ্তার এড়ানো সম্ভব হয়েছে, গ্রেপ্তার কম হয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও মেয়রের ভাষায় যথেষ্ট উন্নত হয়েছে। কিন্তু গত 3 দিন নিউ ইয়র্কবাসী যা প্রত্যক্ষ করেছে তাতে কিন্তু সেই ধারণার একটা
পুরোপুরি পরিষ্কার চিত্র পাওয়া যায় না। ব্যাপক লুটপাট হয়েছে, বিশেষ করে ভাঙচুর হয়েছে, মেসির মতো স্টোর সেখানে ভেঙে ফেলা হয়েছে, আরো ম্যানহাটনে বেশ কয়েকটি বড় স্টোর ভেঙে ফেলা হয়েছে, এবং পুলিশ সেখানে অনেকের অভিযোগ মতো নীরব দর্শকের ভূমিকা পালন করতে, বিশেষ করে গভর্নর কুমো গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি তার সমালোচনা করেছিলেন, এবং নিউ ইয়র্ক সিটি পুলিশের চিফ যিনি টেরি ময়নিহান, পুলিশ কমিশনার না, পুলিশ চিফ টেরি ময়নিহান গভর্নরের সমালোচনা করেছিলেন এবং বলেছেন যে গভর্নরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পুলিশের সমালোচনা করায়। গভর্নর তা ক্ষমা চাননি। গভর্নর গতকাল পুলিশ কমিশনার শের সাথে কথা বলেছেন। তারা কি কথা বলেছেন সেটা গভর্নর আজকে ডিসকাস করেননি, তবে যতটুকু মনে হচ্ছে গভর্নর ক্ষমা চাওয়ার অবস্থানে নাই। আজকে নিউ ইয়র্ক সিটির যে অবস্থাটার বর্ণনা করেছেন মেয়র, এবং সেটি আমরা এতদিনে একটা জিনিস জানতে পেরেছি, সেটি হচ্ছে যে গত 3 দিন ধরে মেয়রের বিবেচনায় এই করোনা প্যান্ডেমিকের বিষয়টি তেমন প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ছিল না। এই বিশেষ করে জর্জ ফ্লয়েডের ঘটনার পর বৃহস্পতিবারে, শুক্র, শনি, রবি এবং সোমবারে 4 দিন নিউ ইয়র্ক শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে, এবং এই বিক্ষোভের বিষয়টা মূলত মেয়র দেখভাল করেছেন কিভাবে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণে রাখা যায়, পুলিশ বাহিনী দিয়ে এই বিক্ষোভকে নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু তা তিনি হয়তো সেভাবে সফল হয়েছেন কিনা সেটা সময় বলবে। কিন্তু যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে প্রচুর সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে, বিশেষ করে স্মল ব্যবসায়ীদের, ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে, এবং অনেকেই যেটা সাংবাদিক সম্মেলনেও মেয়রকে প্রশ্ন করেছেন একজন সাংবাদিক, যে যেই মেয়র এই করোনা প্যান্ডেমিকের কারণে নিউ ইয়র্কবাসীকে সতর্ক করেছেন, নিউ ইয়র্কবাসীকে ঘরে থাকতে বলেছেন, আর নিউ ইয়র্কবাসীকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলেছেন, মাস্ক পরতে বলেছেন, এবং যিনি ধর্মীয় সমাবেশ করতে দেননি 10 জনের বেশি মানুষকে, যিনি জিউসদের একটি ফিউনারাল হোম পুলিশ দিয়ে তছনছ করে দিয়েছেন, ছত্রভঙ্গ করে দিয়েছিল, সেই মেয়র কিভাবে এত বিপুল সমাবেশের পারমিট দিলেন, অনুমতি দিলেন, এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। যদিও মেয়র গতকালকে বলেছেন যে এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তবে মেয়রের বিবেচনায় প্যান্ডেমিকের চাইতেও সেটি বিশেষ গুরুত্ব পেয়েছে, এটাই অনেকের ক্ষোভের কারণ। এবং তাতে বলা হচ্ছে যে মেয়রের এই ভূমিকার কারণে যারা লুটপাট করে, যারা সন্ত্রাসী, যারা ভাঙচুর করে, তারা প্রশ্রয় পেয়েছে। মেয়র অবশ্য সেটা স্বীকার করতে চান। তিনি বলেছেন যে গত 400 বছর ধরে নিউ ইয়র্কে অশ্বেতাঙ্গদের প্রতি যে অবিচার অন্যায় করা হচ্ছে তার প্রতিবাদ করার জন্য এটা যথেষ্ট সময়, এবং এটি একটি জাতীয় ইস্যু। যাই হোক, সেই বিষয়ে মেয়রের বক্তব্য আরো কিছুদিন ধরে আলোচিত হবে, সমালোচিত হবে, সেটা বলাই বাহুল্য। তবে গভর্নর যে অবস্থান নিয়েছেন, গভর্নর অবস্থানকে প্রচুর মানুষ সমর্থন করেছেন, কারণ গভর্নর প্রথম থেকেই কড়া অবস্থানে যাওয়ার কথা বলেছিলেন। তিনি ন্যাশনাল গার্ডের নিয়োগের কথা বলেছেন, সুপারিশ করেছিলেন মেয়রের কাছে, মেয়র তা গ্রহণ করেননি, এবং আর 36,000 পুলিশ বাহিনী এর থাকা সত্ত্বেও এনওয়াইপিডি রবিবার এবং সোমবার বিক্ষোভকে সেভাবে দমন করতে পারেনি, কিংবা দমন করতে চায়নি, এটাও অভিযোগ উঠেছে এখন। যাই হোক, এখন আজকে মেয়র যে হিসাবটি দিয়েছেন, যেটি আপনারা অনেকেই জানেন, যে আমরা দ্রুত আগামী 8ই জুন সোমবার থেকে নিউ ইয়র্ক সিটি অর্থনীতি সচল করার প্রথম ধাপে অগ্রসর হচ্ছি, প্রথম ধাপে প্রবেশ করছি। এবং এই প্রথম ধাপে যদিও নিউ ইয়র্ক সিটির বাইরে নিউ ইয়র্ক স্টেটের সমগ্র এলাকা দ্বিতীয় ধাপ শুরু করেছে গতকাল থেকে, আজকে অবশ্য কিছু এলাকা শুরু করেছে, অর্থাৎ আজকে এবং গতকাল মিলে নিউ ইয়র্ক সিটির বাইরে সমস্ত এলাকা তাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছে, দ্বিতীয় পর্বে ঢুকে পড়েছে অর্থনীতি সচল করার। নিউ ইয়র্ক সিটি আগামী সোমবার যাচ্ছে, এবং সেই জন্য মেয়র আজকে বলেছেন যে অবস্থা, যে সূচকের ভিত্তিতে নিউ ইয়র্ক সিটি প্রথম ধাপে যাচ্ছে, সেটি যথেষ্ট উন্নতি হয়েছে। তার হিসাব মতে, প্রদত্ত হিসাব অনুযায়ী গত পরশুদিন নিউ ইয়র্ক শহরে হসপিটাল অ্যাডমিশন পাবলিক হাসপাতালগুলিতে ছিল 39 জন, যেখানে 200 জনই ছিল সূচক, অর্থাৎ 200 নিচে থাকলে এই নাম্বারটি সেটি যথেষ্ট। 200 জায়গায় সেখানে ছিল মাত্র 39টি। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বেডের সংখ্যা ছিল, অকুপাইড ছিল 375 হচ্ছে বেঞ্চমার্ক, এর নিচে থাকতে হবে। নিউ ইয়র্ক সিটিতে ছিল 355 জন। এবং টেস্টিং এর রেজাল্ট যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে, সেটি হচ্ছে যে টেস্টিং এর রেজাল্টটি আমরা দেখছি গত কয়েকদিন ধরে ধীরে ধীরে পজিটিভ রেজাল্ট কমে আসছে, এবং মেয়রের হিসাব অনুযায়ী গত পরশুদিন সেটি ছিল
মাত্র 4 ভাগ, শতকরা 4 জন করোনা টেস্টে পজিটিভ চিহ্নিত হয়েছেন, যেখানে শতকরা 15 জন থাকলেই বেঞ্চ মার্কটি উত্তীর্ণ হওয়া যায়। সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে বলা যায়, এবং সোমবারে প্রথম ধাপে প্রবেশ করার জন্য প্রস্তুত। মেয়র অবশ্য আজকে বলেছেন আরেকটি কথা, সেটি হচ্ছে যে বিপুল সংখ্যক ট্রেসার, যদি কাউকে পজিটিভ পাওয়া যায় এবং সেই পজিটিভের কানেকশন গুলো যাতে খুঁজে বের করে তাদেরকে আইসোলেশনে নেওয়া যায়, সেই ব্যবস্থার জন্য যে ট্রেসার হায়ার করেছে, যথেষ্ট সংখ্যক ট্রেসার হায়ার করা হয়েছে, এবং তারা সোমবার থেকে তাদের আমরা কার্যবিধি লক্ষ্য করতে পারবো। কারণ কেউ যদি টেস্ট নেন এবং তিনি যদি পজিটিভ হন, তাকে সাথে সাথে 24 ঘন্টার ভিতরে তার সাথে যোগাযোগ করা হবে, এবং তার গত 6 দিন কিংবা 8 দিন 7 দিনে যারা তার সাথে সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ বার করা হবে, এবং তাদেরকেও প্রয়োজনে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হবে। এবং এই জন্য যদি কেউ ঘরে আইসোলেশনে যেতে না পারেন, তাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করা হচ্ছে, সব প্রকার সুবিধা সহ, ওষুধ এবং খাবার দাবার সহ। আর গভর্নর আজকে যে হিসাবটি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটে 2রা জুন অর্থাৎ গতকাল মৃতের সংখ্যা ছিল 49 জন, তার ভিতরে 37 জন ছিল হাসপাতালে এবং 12 জন ছিল নার্সিং হোমে। যে কথাটি আমি গত কয়েকদিন ধরে বলছি, যে গত কয়েকদিন ধরে নার্সিং হোমে মৃতের সংখ্যা 10 থেকে 12 জনের ভিতরে ঘোরাফেরা করছে, অতএব কিন্তু নিউ ইয়র্ক সিটিতে হাসপাতালে মৃতের সংখ্যা কমে আসছে, সেখানে দাঁড়িয়েছে 37 জনে। এর আগের দিন যেটি ছিল 58 জন, এবং তারও আগের দিন অর্থাৎ 30 মে ছিল 54 জন। অর্থাৎ নিউ ইয়র্ক শহর মোটামুটি ভালো অবস্থায় চলে এসেছে করোনা সংক্রমণ রোধে। এবং আরেকটি ব্যাপার যেটা গভর্নর আজকে বলেছেন, যে সবকিছুতেই এখন একটি করোনাকে সংক্রমণ করার যে আমাদের যে প্রথম উদ্দেশ্য ছিল, সেটিতে আমরা সফল হয়েছি। কিন্তু তিনি এবং মেয়র ব্লাজিও দুইজনেই আজকে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই জর্জ ফ্লয়েডের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভ এবং বিক্ষোভ সমাবেশের ফলে আমার আগামী দিনগুলোতে এই করোনা ভাইরাসের সংক্রমণ নিউ ইয়র্কে বেড়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে, তারা তাই মনে করছেন। তবে গভর্নর বলেছেন যে এটিকে মোকাবেলা করার জন্য তারা হাসপাতালগুলো প্রস্তুত আছে, এবং তিনি তার সত্ত্বেও তিনি সকলকে, গভর্নর এবং মেয়র ব্লাজিও দুজনেই, যে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং যতটা সম্ভব মেনটেন করা যায়, বিশেষ করে এই সমাবেশগুলোতে, যে বিক্ষোভ সমাবেশগুলোতে অনেকেরই মাস্ক ছিল না, অনেকে কোনো প্রকার সোশ্যাল ডিস্টেন্সিং সেখানে মেনটেন করা হয়নি, সেটি খুব দুঃখজনক। তা সত্ত্বেও মেয়র বলেছেন যে নিউ ইয়র্কবাসীকে সতর্ক থাকতে বলেছেন, এবং এই মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিংটি মেনে চলার জন্য বলেছেন, যাতে নিউ ইয়র্ক সিটি 8 তারিখে খুললে যাতে চাপ মুখে না পড়ে হাসপাতালগুলো। আরেকটি কথা সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহর কিন্তু 8 তারিখ খুলছে, আমরা সবাই এখন জানি, এবং নিউ ইয়র্ক সিটি সাবওয়ে এবং বাস সেই জন্য প্রস্তুত হচ্ছে। সাবওয়েতে হয়তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব হবে না, সেই জন্য সকল যাত্রীকে মাস্ক ব্যবহার করার কথা বলছে সাবওয়ে কর্তৃপক্ষ, এবং বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যেই কিভাবে মানুষ দাঁড়াতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তা একে দেখানো হয়েছে। যেখানে সম্ভব না সেখানে মাস্ক অবশ্যই সবাইকে থাকতে হবে, এবং কিছু স্বাস্থ্যবিধি তারা প্রচলন করার চেষ্টা করছেন। তার মধ্যে একটা হচ্ছে যে বেশ কয়েকটি স্টেশনে তারা হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা করেছেন, ডিসপোজেবল। সেটি খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে সবাইকে সে অভ্যাসটি রপ্ত করতে হবে যে যাতে দ্রুত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়, এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবাই সেটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় সাবওয়ে, যেটা মেয়র বলেছেন যে সাবওয়েতে কিছু ভলান্টিয়ার নিয়োগ করা হবে যাতে, এবং সাবওয়ে যাতে ভিড় না জমে সে চেষ্টা করা হবে। সেই জন্য তিনি ট্রানজিট কর্তৃপক্ষকে বাস এবং সাবওয়ের ফ্রিকোয়েন্সি এবং কারের সংখ্যা বাড়ানো যায় কিনা সেটাও বলেছেন। যদিও ইতিমধ্যে আমরা জেনেছি যে লং আইল্যান্ড রেল রোডে কার বাড়ানো হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে সাধারণত প্রতিটি ট্রেনে 10টি কামরা থাকে, এটিকে বাড়ানো সম্ভব কিনা সে ব্যাপারে কথাবার্তা চলতেছে, তবে সেই ব্যাপারে কোনো ঘোষণা এখনো আসেনি। তবে আরেকটি জিনিস যে কথাটি আজকে বেশ গুরুত্বপূর্ণ এই করোনা ভাইরাসের ব্যাপারে, সেটি হচ্ছে এই জর্জ ফ্লয়েডের ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার সৃষ্ট এই যে সংকট এখন আমেরিকা অতিক্রম করছে, সেই সংকটে প্রেসিডেন্ট ট্রাম্প নানাবিধ বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে সেনাবাহিনী দিয়ে এই সমাবেশ নিয়ন্ত্রণ করা, তার যে অভিপ্রায় আর তার যে প্রচেষ্টা, সেটার কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি তার নিজ দলে। এবং আজকে সবচাইতে উল্লেখযোগ্য যে ব্যক্তি তার সমালোচনা করেছেন তিনি তারই ডিফেন্স সেক্রেটারি মিস্টার এসপার, এবং তিনি আজকে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন যে এই প্রেসিডেন্ট ট্রাম্প যে সেনাবাহিনীর মাধ্যমে
যে এই সমাবেশ নিয়ন্ত্রণ করার কথা বলেছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি কিন্তু ডিফেন্স সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ একটি পদে তিনি আছেন। তিনি আজকে সরাসরি প্রেসিডেন্টের বিরোধিতা করেছেন এই সেনাবাহিনী দিয়ে সমাবেশ দমন করার ব্যাপারে, এবং তিনি আরো বলেছেন যে তিনি কোনোভাবেই মিলিটারি ব্যবহার করার সমর্থন করছেন না। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে ওয়াশিংটন ডিসিতে যে সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছিল তাদের সংখ্যা অনেক কমিয়ে ফেলা হয়েছে, এবং তারা হয়তো আগামী কয়েক ঘন্টার ভিতরে সেনাবাহিনীকে আর দেখা যাবে না, সেখানে হয়তো ন্যাশনাল গার্ডকে মোতায়েন করা হবে। তবে আজকে অ্যাসপার যে কথাটি বলার চেষ্টা করেছেন যে শুধু ডিফেন্স সেক্রেটারি হিসেবেই আমি, প্রতিরক্ষা সচিব হিসেবেই আমি প্রেসিডেন্টের এই ভূমিকার সমালোচনা করছি না, আমি একজন ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য হিসেবেও আমি মনে করি পুরোপুরি সেনাবাহিনীর নিয়োগ করে সমাবেশকে ঠেকানো কিংবা সমাবেশ রোধ করা ঠিক নয়। এর পাশাপাশি আরো তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকজন সাবেক ডিফেন্স সেক্রেটারি জেমস মাটিস একইভাবে প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন, এবং তিনি অ্যাসপারের চাইতে আরো 1 ডিগ্রি বেশি জোরে কথা বলেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নাজি দের সাথে তুলনা করেছেন, যেভাবে নাজিরা এইভাবে সমাবেশ বিক্ষোভ দমন করার চেষ্টা করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও তাই করছেন। এবং উনি কিন্তু জেমস ম্যাটিস কিছুদিন আগেও তিনি ট্রাম্পের ডিফেন্স সেক্রেটারি ছিলেন, এবং তিনি এইটার তীব্র সমালোচনা করে বলেছেন। এবং শুধু তাই নয়, যে প্রেসিডেন্ট যে গত পরশুদিন ওয়াশিংটনের একটি চার্চের সামনে এই ফটো অপরচুনিটি করেছেন, তিনি এটাকে খুবই নিন্দনীয় কাজ এবং এক্সিকিউটিভ অথরিটির অ্যাবিউজ অর্থাৎ ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছেন। এবং আরেকটি কথা যেটি জেমস ম্যাটিস বলেছেন, যে যিনি সাবেক ডিফেন্স সেক্রেটারি, যেটি এতদিন কেউ বলেনি, কোন রিপাবলিকান নেতৃত্ব বলেনি, কোন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত সেক্রেটারি র্যাঙ্কের, ক্যাবিনেট র্যাঙ্কের কেউ বলেনি, সেটি জেমস ম্যাটিস আজকে বলেছেন। তিনি বলেছেন যে এই আমার জীবদ্দশায় এই একজন প্রথম প্রেসিডেন্ট দেখলাম যিনি আমেরিকানদের ডিভাইড করার কাজে সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছেন, একতাবদ্ধ করার কাজে নয়। এবং উনি এমন ভাবে এই কাজটি করেন যাতে উনি প্রিটেন্ড করেন যে উনি তা করছেন না, কিন্তু আসলে তিনি আমাদেরকে ডিভাইড করছেন। এবং এই কথাটি তিনি আজকে আটলান্টিক ম্যাগাজিনে একটি দীর্ঘ নিবন্ধে এটার বর্ণনা করেছেন, এবং এটি আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ। এবং আমি মনে করি যে এইটা প্রেসিডেন্ট ট্রাম্প মোটামুটি একটি নাজুক অবস্থায় ফেলে দেবে। হয়তো তিনি টুইট করে এর প্রতিবাদ করার চেষ্টা করবেন, কিন্তু এখনো পর্যন্ত প্রেসিডেন্ট তার বর্তমান ডিফেন্স সেক্রেটারি এবং সাবেক ডিফেন্স সেক্রেটারির মন্তব্যের ব্যাপারে কোনো টুইট এখনো করেননি। এবার একটু ভাইরাসের ব্যাপারে ফিরে আসি। নতুন একটি গবেষণায় জানা গেছে যে প্লাজমা ইনফিউশন অর্থাৎ প্লাজমা থিওরির মাধ্যমে এই করোনা ভাইরাস, যাদের একবার করোনা ভাইরাস হয়েছে তাদের থেকে প্লাজমা নিয়ে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের যে চিকিৎসা করা হচ্ছে সেটি এখনো পর্যন্ত সবচেয়ে এফেক্টিভ ট্রিটমেন্ট, সবচেয়ে সর্বোত্তম ট্রিটমেন্ট যেটাকে বলা হচ্ছে এখনো পর্যন্ত কার্যকর ট্রিটমেন্ট এই প্লাজমা থিওরি, সেটি একটি গবেষণায় পাওয়া গেছে। এবং আরেকটি গবেষণায় আজকে পাওয়া গেছে তথ্য যেটি খুব গুরুত্বপূর্ণ, যে ড্রাগটিকে প্রেসিডেন্ট ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইন খুব গুরুত্বপূর্ণ ড্রাগ হিসেবে এতদিন চিহ্নিত করেছেন, আজকে একটি বড় স্টাডির খবর সেটি পাওয়া গেছে। সেটি হচ্ছে যে এটি এই করোনা ভাইরাসের ক্ষেত্রে কোনো কার্যকর ওষুধ নয়, এবং এটি আজকে ঘোষণা করা হয়েছে। এবং এই জন্য এই ড্রাগের কোনো এফেক্টিভনেস নেই বলে গবেষকরা বিশাল এক স্যাম্পল গবেষণার মাধ্যমে তারা জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আমরা জানি সবাইকে, যদিও তিনি সাম্প্রতিক কালে গত কয়েকদিন ধরে টেলিভিশনে তেমন আসছেন না, ডক্টর অ্যান্থনি ফাউসি, প্রেসিডেন্ট ট্রাম্পের এই করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্সের যিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং প্রেসিডেন্টের সাথে প্রায়শই তার মতভেদ আমরা লক্ষ্য করতাম টিভিতে, তিনি আজকে বলেছেন যে আগামীতে আমরা যদি কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়, ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়, তাহলে সেটা কতখানি এফেক্টিভ হবে, কতখানি কার্যকর হবে এই ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ আছে। তারপরেও তিনি বলেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে তিনি আশাবাদী, যদিও তিনি সরাসরি বলেছেন যে এটা কতখানি কার্যকর হবে, এত হবে কিনা আদৌ সেই ব্যাপারে তিনি সন্দিহান। অতএব এটি আমাদের সকলকে একটু দুশ্চিন্তায় ফেলবে বই কি। আরেকটা জিনিস সেটি হচ্ছে যে
আজকে আবারও বলা হয়েছে যে একটি গবেষণার লব্ধ ফল থেকে, কারণ এখন এই বিষয়টাতে অনেক ক্ষেত্রে গবেষণা হচ্ছে এই করোনা ভাইরাসকে নিয়ে। আজকে আরেকটি নতুন গবেষণার ফল পাওয়া গেছে, সেটি হচ্ছে যে আমরা এতদিন যা বলে এসেছিলাম সেটা আজকে গবেষণার লব্ধ তথ্য থেকে সঠিক প্রমাণিত হচ্ছে। সেটা হচ্ছে যে ইমিউন সিস্টেমের ডিফিসিয়েন্সি যাদের আছে, যেমন ধরেন ক্যান্সার আক্রান্ত, ডায়াবেটিস আক্রান্ত, হার্ট ডিজিজ, তারা কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে এখনো ভালনারেবল পিপল, এখনো সবচেয়ে বেশি আক্রমণ তাদের দিকেই হওয়ার সম্ভাবনা বেশি, আশঙ্কা বেশি। অতএব বেশ কিছু ডাক্তার বিশেষজ্ঞরা তাদের সতর্ক থাকার জন্য বলেছেন, এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল দায়িত্ব যে কাজগুলো করতে বলেছে, সবসময় পরিষ্কার থাকা, হাত পরিষ্কার করা, মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি তাদের অনুসরণ করতে বলেছেন। এবং এটি আমার মনে হয় যে সকলেরই আমাদের অনুসরণ করা উচিত, শুধু তারা নয়। আরেকটা জিনিস হচ্ছে যে শেষ করার আগে দুটি করার খবর, আমরা অনেকেই ফ্লোরিডাকে খুব আকর্ষণীয় স্টেট হিসাবে মনে করি। আজকে একটি নতুন রিসার্চ থেকে, গবেষণা থেকে পাওয়া গেছে, সেটি হচ্ছে যে ফ্লোরিডা হচ্ছে আমেরিকার 49তম অনিরাপদ স্টেট, অর্থাৎ নিরাপত্তার দিক থেকে এটি 49তম লোয়েস্ট অবস্থানে আছে। নিউ ইয়র্কের অবস্থান হচ্ছে 23, এবং নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ভালো অবস্থান আছে ছোট্ট স্টেট মেইন। এবং শেষ করার আগে ভারতের কয়েকজন বিশেষজ্ঞ বিজ্ঞানী তারা গবেষণা করে বলেছেন, ভারতে যে করোনা ভাইরাসটি দেখা যাচ্ছে, যে করোনা ভাইরাসে ভারতের জনগণ আক্রান্ত হচ্ছে, সেটি অনেক দুর্বল অন্যান্য দেশের ভাইরাসের তুলনায়। এটা তারা গবেষণা করে পেয়েছেন, এবং এই ভাইরাসের শক্তি অনেক কম। তো যাই হোক, যে কথাটি আমরা গত কয়েকদিন ধরে বলে আসছিলাম, যে ইটালির গবেষকরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, ইটালিতে যে ভাইরাসটি এখন তারা দেখছেন সেটি অনেক কম শক্তি সম্পন্ন। ভারতের বিজ্ঞানীদের এই 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 ঘোষণার ফলে সেটি আরো শক্তিশালী হলো। আপনারা সবাই ভালো থাকুন। আরেকটা শেষ করার আগে বলি যে আপনি কিছুক্ষণ পরে জুলিয়া সালাজারের কথা শুনবেন। র্যান্ট রিলিফ অ্যাক্টের ব্যাপারে এখনো গভর্নর ট্রাম্প সই করেননি, এবং এই ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এই বিষয়টিতে অনেকেই বাংলাদেশিদের ভিতরে উৎকণ্ঠায় আছেন। একটি কথা সরাসরি এখন বলা যায়, সেটি হচ্ছে যে এটি এখনো কোনোভাবেই স্পষ্ট নয় কারা এর সুবিধা পাবেন আর কারা পাবেন না, কিভাবে পেতে হবে, কিভাবে দরখাস্ত করতে হবে কিংবা আবেদন করতে হবে, কোনো ব্যাপারে এখনো স্পষ্ট হয়নি। আমরা অপেক্ষা করছি জুলিয়া সালাজার কি বলে। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আমাদের সাথে শেখ সেলিম আছেন অ্যাটর্নি, এবং নাজমুল ভাই আছেন। সেটা হচ্ছে যে ভাড়া দেওয়া না দেওয়ার অধিকার নিয়ে ভাড়াটি এবং বাড়িওয়ালার মধ্যে আমাদের কমিটির দ্বন্দ্ব বাড়ছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। জুলিয়া সালাজার, সিনেটর, হাউ আর ইউ? I'm doing well, all things considered. How are you? Good, thank you so much. So let me introduce you to our viewer that দর্শক, জুলিয়া সালাজার হচ্ছে আমাদের নিউ ইয়র্কের সবচেয়ে ইয়াংগেস্ট সিনেটর। আমাদের বাংলাদেশি কমিউনিটি যে সিটি লাইন ওজন পার্ক এরিয়া, she is representing that area, and she is very vocal about the community and the immigrant. She is a friend of the immigrant community. তো উনি আজকে বাড়ির ভাড়ার যে বিলটি আমরা আলোচনা করলাম এতক্ষণ, এই বিলটির ব্যাপারে তিনি বলবেন যে এক্স্যাক্টলি বিলের মধ্যে কি আছে। Senator Salazar, there is a confusion in the community that there is a bill has been passed in the state Senate and Assembly, which is waiting for the sign by the governor, and it's about $100 million, I think, bill. But the confusion is some people saying the people who are tenant, they will be benefited. Some people saying the owner of the building, they will be the benefited. But still, there is a confusion exactly what is the bill is about. Yes. So the bill that was passed by the legislature last week, as you said, has not yet been signed by the governor, and so it isn't in effect yet, but it was the Emergency Rent Relief Act of 2020, and it uses $100 million allocated by the federal government, which unfortunately is very little money compared to the desperate need that we're seeing right now for tenants and for homeowners who can't pay their mortgages. And what's most important for the community to know, and for all working class communities in New York to know, is that this rent relief bill is only a short-term measure. When and if the governor signs the bill and it is implemented, we really need to take action so that there's a much more comprehensive solution for both tenants and for homeowners. What this bill will do, if it
finally becomes law and the governor signs it, is homeowners would, well, actually, tenants would apply for relief, demonstrating to the government that they have lost income specifically due to COVID-19. The only tenants who would even be eligible to apply are those who were already living up to 80% of the area median income. So basically, working class or low income communities are the only people who are even eligible to apply. And they would then seek support from the government, who would actually provide it to the property owner. And then the property owner would provide relief to the tenant proportionally. So say that the tenant has lost 50% of their income, then the 50% of the rent would be paid to the property owner, to the landlord, by the state, and that much would be relieved from the financial burden of the tenant. It's important, it was the most that unfortunately, was the most that the state was able to do last week, given that we haven't received additional federal funding, but it is deeply inadequate. And I actually introduced a bill in the state Senate called the Relief for All bill, which seeks to be a closed loop solution, providing relief both to tenants and to property owners, commercial tenants and residential tenants alike, as well as some of the nonprofit affordable housing providers, etc. Mr. Nazmul Hassan and Mr. Salim, could you just tell us, our viewers, exactly what the point she described? Yeah. Salim bhai, go ahead. Okay, this bill $100 million vouchers. এটা ডিজাইন করা হয়েছে টেনান্টদের হেল্প করার জন্য। যে সমস্ত টেনান্টের ইনকাম কমে গেছে কোভিড-19 ভাইরাসের ইমপ্যাক্টের কারণে, তারা অ্যাপ্লাই করবে। এটা ডিস্ট্রিবিউশন করা হবে সেকশন 8 ভাউচার থ্রু দিয়ে। অ্যাপ্লাই করবে যে আমার ইনকাম কমে গেছে, এবং দে হ্যাভ টু ডকুমেন্ট দ্য ফাইন্যান্সিয়াল হার্ডশিপ। দেন সেকশন 8 ডিরেক্টলি ল্যান্ডলর্ড এই রেন্টটা একটা পোর্শন, তাদের পোর্শন পে করে দেবে। So it's usually helping the tenant, not to the landlord. Yes, Salim bhai, just let me Nazmul Hassan bhai. Nazmul bhai, Salim bhai যেটা বললেন, আপনি এর সাথে অ্যাড করবেন কিছু? আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেলিম ভাই তো বলছে ক্লিয়ার, এখানে সালাজার যে কথাটা বলছে, যেটা আমরা এতদিন শুনিনি। Yeah, Salazar is here. She is listening. Okay. Salazar, we are talking in Bengali, but we are coming to you again. We are trying to explain, Salazar. সে বলছে যে পোর্শন অফ দ্য রেন্ট উইল বি গিভেন। এখন আপনার কত পোর্শন আয় লস হয়েছে, সাপোজ এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু চলে আসতেছে কথাবার্তার ভিতরে। সেটা হচ্ছে ডিউ টু COVID-19 ইউ সাফার্ড ইনকাম লস। সো ইনকাম লসের, and Salazar also said যে এলাকাতে আপনার বাসাটা, সেখানে মিডিয়ান রেন্টের 80% রেন্ট আপনি দিচ্ছেন, এবং রেন্ট আপনাকে, যেটা সেলিম ভাই বলেছেন, সেকশন 8 ভাউচারের মাধ্যমে হবে। এখানে কোথাও বলা হয় না, বলা হচ্ছে না, যেটা সালাজার বললো যে ফুল রেন্ট উইল বি প্রোভাইড বলা হচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্টের কারণে কিংবা COVID-19 এর কারণে আপনার ইনকাম লস কতটা হয়েছে। এখন সেই ইনকাম লস যদি এখন এডিশনাল আনএমপ্লয়মেন্ট বেনিফিট $600 a week, federal benefit, এগুলি দিয়ে যদি অ্যাড করেন, then it coming to lot of paperwork. Right. আরেকটা হচ্ছে যে, সেটা হচ্ছে যেটা it's lot of paperwork এবং it has lot of documentation needed হবে। তো এইটা অ্যাকচুয়ালি যাদেরকে টার্গেট করা হয়েছে তারা কতটা বেনিফিট হবে remains to be seen. I think the senator, if I am not wrong, I think this bill will give some kind of relief to the owner of the buildings, not the tenant who are suffering. What do you think? Yeah, so technically it will
provide the subsidy, the voucher directly to the owner, but the owner is then legally obligated to relieve the tenant of that much rent, proportionate to the amount that they receive for the voucher. This is still, it's still a concern for tenants, of course, who are facing the immediate hardship, right, and the threat of potentially being displaced. But additionally, one of the serious concerns with this legislation alone is that landlords will be able to pursue still money judgments against tenants later on. And so after the pandemic, they still could be people who even people who want to work and have not been able to work because of the pandemic could be facing displacement or eviction after this is in effect, so after July. Okay, so Nazrul, let me ask her a question, just a minute. Say about a tenant, he is not able to pay the rent for 3 months, and then the landlord, he is getting the benefit from the state government, which is $100 million, the bill, I mean, which is passed. If it's signed by the governor, do you think the tenant will be get the relief for 3 months or 4 months if he can pay the rent? So if the money will be reimbursed to the tenant? Yes. So the tenant, if they are able to demonstrate that if they meet the requirements in the first place of only earning up to 80% of the area median income, which is definitely low income, basically practically poverty level wages. If that's what they were earning before they lost their income, then that's the limit in which someone can even apply. So many tenants who still can't afford to pay their rent aren't even eligible for the program. But if they do demonstrate that they are eligible, then the tenant applies. They are not expected to pay their rent unless they are still earning some of their income. But presumably, if they're earning less than 30% of the rent, rather, right? Then if they're rent burdened by definition, then their rent will be forgiven for April, May, June, and July, and then in order to make up the gap, the state then provides a voucher from this $100 million fund to that tenant's landlord. Thank you. Salim bhai, এটা কি একটু বাংলায় বলবেন আপনি উনি যেটা বললেন? উনি বলছেন যে সমস্ত লোক যাদের মিডিয়ান ইনকাম অর্থাৎ 80% নিচে ইনকাম করছে, বা যাদের রেন্ট, আমি যা বিলে যা পড়ছি, যাদের রেন্ট মানি তাদের ইনকামের 30% এর বেশি দিতে হয় বা 30% পর্যন্ত দিতে হয়, তখন তারা এই ভাউচারের জন্য অ্যাপ্লাই করবে এবং দে হ্যাভ টু ডকুমেন্ট দিস ইনকাম, যে ইনকাম লস। তখন এইটা ডকুমেন্ট দিলে তারা ওই 3 মাসের রেন্ট, যাদের ইনকাম ধরেন 30% হয়ে গেছে, কমে আসছে 30% পর্যন্ত, তাদের রেন্ট টোটালি ফরগিভ করে দেওয়া যাইতে পারে এবং সেই ভাউচারের মাধ্যমে স্টেট তখন ভাউচারের টাকা, ওই টাকাটা ল্যান্ডলর্ডে পে করে দেবে। সো ইটস বেসিক্যালি it's a relief to the tenant, designed to provide relief to the tenant, not to the landlord. Landlord is entitled to the rent, but the tenant is obligated to pay the rent. Instead of tenant paying the rent, the state is giving the voucher. Voucher to the owner. Owner, yes. Owner, because if this rent is given to the tenant, they may eat it up, they may not give to the landlord. Right. So, তাইলে বলা যায় যে স্টেট ভাউচার দিচ্ছে মালিককে, মালিক যদি টেনেন্ট যদি ভাড়া না দেয় তাইলে মালিক এই ভাউচার থেকে অ্যাডজাস্ট করবে ওই against the rent. টেনেন্টের রেন্টের পরিবর্তে রেন্ট স্যাটিসফাই করার জন্য মালিক
obligated to apply toward the rent. Right. That's the condition. But tenant ke okay, so Julia and Nazmul bhai, can you just give me answer? Okay, আমি যেটা জুলিয়ার কাছে যেটা শুনলাম Yeah. এটা হচ্ছে ইনকামের প্রপোর্শন আপনি কত পার্সেন্ট ইনকাম লস করছেন সেটা একটা ক্যালকুলেশন হবে এখন আপনি যদি যেটা সেলিম ভাই একটু বোঝানোর চেষ্টা করলো যে আপনি যদি 30% এর কম ইনকাম বেশি ইনকাম লস করে থাকেন তাহলে আপনার রেন্টটা ফরগিভেন হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি সালাদার বলছে হ্যাঁ সালাদার বলছে হ্যাঁ আর আপনি যদি ধরেন 60% রেন্ট আপনার ইনকাম যেটা আগে ছিল এই কোভিড এর আগে আপনি মাত্র 60% লোন রেন্ট লস করছেন ইনকাম লস করছেন তো আর স্টিল এলিজিবল টু পে 40% অফ দ্য রেন্ট বিকজ ইউ লুজ 60%. এখানে ইট ইজ এ বিগ ক্যালকুলেশন. আচ্ছা যেটা সেলিম ভাই স্পষ্ট করছে সেটা হচ্ছে যে টেন্যান্ট এখানে কোনো পয়সা পাচ্ছে না, এই পয়সাটা টেন্যান্টের নামে ল্যান্ডলর্ডের কাছে যাচ্ছে. আলাদা আরেকটা কথা বলছে যে আপনারা যারা রেন্ট পে করতে পারবে না কিংবা পার্সিয়াল রেন্ট বাকি থাকবে, সাপোজ আপনার মাসের রেন্ট হলো $2,000, আপনি ভাউচারে স্টেট গভর্নমেন্ট আপনাকে অ্যালাউ করলো $1,000, you are still responsible for another $1,000 and you can be evicted অথবা eviction সার্ভ হইতে পারে for that $1,000 remaining. এটাও সালাদার বলার চেষ্টা করছে. Okay, Salazar, rent at the end of this the way I have read the news, they can start a non-payment proceedings after June 20th, and there is a moratorium until August 20th. That means warrant of eviction cannot be issued until the August 20th. So in this time they are safe, but they still face a money judgment at the end because the rent is due. They can be given, the court can issue a money judgment and they can enforce it later on. So that's what it is. But this $100 million voucher, if eligible, they have to document first the income has gone down, and they have to document how much income has gone down, and then they might get a professional assistance based on the decline of the income. If I am correct, the senator can clarify. The tenant may be entitled to the certain portion of their rent based on the decline of their income. Am I right, Ms. Senator? Okay. Yes, absolutely. That's correct. Yeah. Okay, Senator. Can I ask one question? Yeah, go ahead. Salazar, is it for commercial rent also? No, unfortunately, it is not. Okay. Right. So that is another reason why this is a totally inadequate piece of legislation. One more question. When do you think governor could sign this bill? So now the next step, there's this formality of the Senate sending the bill to the governor for the governor's signature. That could happen any day, and then the governor would have 10 days to sign the bill or to veto the bill before it would automatically become law. But really, he could delay signing the bill right now because the bill has not yet been sent to the governor. So it's not only is even when the governor signs this into law, it will be inadequate. As you mentioned, it's not going to provide relief to commercial tenants, to we've lost 100,000 or 110,000 small businesses, right, have had to close, which is outrageous, and all of the people employed by those businesses and their families are suffering. And so that is why this is inadequate, but it also hasn't even been signed. And so in the meantime, we don't have the relief that it would provide. And it really underscores how important it is, one, for us to continue to push for additional federal funding in the next stimulus package for New York, because New York State just has not received a fair, reasonable amount of support from the federal government for this crisis. But also, it underscores the importance of us passing legislation that will be a more comprehensive solution for residential tenants, for commercial tenants, for property owners who
are cash poor, or they aren't able to pay their mortgage if their tenants don't pay their rent, etc. And one more final question for you. The people who are tenant and also receiving unemployment benefits, additional, will they be eligible for, because they are getting income? So will that be considered as income loss or income gain? It is not. It won't be considered income if they're receiving unemployment unemployment assistance. It won't count against them if they are seeking relief from their rent. Particularly because in order to even be eligible, you would have needed to be rent burdened and low income before the crisis. Okay. Let me address that point. The unemployment income, any assistance, even welfare, is calculated toward the income. Oh, good. It's calculated toward the income. Maybe I can highlight one more point you asked. Does it apply to commercial tenant? The voucher program doesn't apply to commercial tenants. It's only for residential renters. But the moratorium applies toward the eviction for commercial tenant also until August 20th. Yes. So you can sit in your office. The marshal is there. You know, if there is a knock, it's not marshal for sure until August 20th. না সেলিম ভাই, আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা আমাদের দর্শকদেরও চাওয়া হইতে পারে, জানা হইতে পারে, যে ইনকাম লসের কথাটা যেটা বলা হচ্ছে, আপনি যেটা পড়লেন, যেটা নিউজে পড়লেন, যদি কেউ ধরেন এখন জব হারাইছে আবার আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছে, সেইটা ইনকাম লসে কাউন্ট হবে কি হবে না? Well, no, I mean, they are getting definitely the unemployment is a reduced amount. So they are getting $100 income, pre-pandemic income, and they are getting $50 unemployment. So there is a $50 loss of income. So that 50% reduction of income can be accounted or considered toward the loss of income. Okay. Okay. Thank you. So that's what it is. I believe the senator, he agrees with me, right? If he understands. Yeah. But she said that, Salazar, you mentioned one thing, that even people lost their job or lost their income, but they are gaining it back through unemployment. Will that be included as an income? So it will not be considered income if they were already rent burdened before the crisis. And the reason for that is because unemployment does not completely replace a person's salary typically. And so in those cases, people are still unable to pay their rent, and so they'll be eligible for some assistance, which of course under this bill is still provided to their landlord rather than to them directly. And finally, how long it takes after signing the bill by the governor? How long we'll have to wait to get it affected? It would be implemented immediately, but only upon the governor signing the bill, which as of right now, it's anyone's guess. It doesn't appear that he will. Mm-hmm. Okay. Nazrul bhai, আমার মনে হয় যে we can discuss about whatever senator said. We'll discuss in Bangla as soon as she leave. But I have another question to her, just because the primary is on 23rd. Senator Julia, you are friend of Bangladeshi community and you represent a huge chunk of Bangladeshi community. What is your message to them? Absolutely. So I'm the state senator for Cypress Hills and much of East New York and City Line. And I want the Bangladeshi community to know that we are fighting for you. We know that the Bangladeshi community has been hit very hard by this pandemic, both in terms of health and in terms of finances and economically. And I'm going to continue to fight in Albany for the Bangladeshi community, but also to show up in your neighborhoods to distribute masks and hand sanitizer and meals
to make sure that we're able to get through this together, this very difficult time. Thank you, Senator. Let me tell you the viewers in Bangla. Viewers, উনি যেটা বলেছেন উনি নির্বাচন করবেন এবং আপনাদের যদি হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস বা মাস্কের প্রয়োজন হয় উনি দেবেন আপনাদের এরিয়ায়। আপনারা ওনাদের সাথে, what is the number they can reach in your office? Do you have a number they can reach in your office? Absolutely. Let me just get the number for you. You can, yes, so you can contact me directly at 917-720-2235. Okay, good. Thank you so much. Absolutely. Senator, wish you good luck, and if Salazar is starting at 1-800 number, 1-800 Salazar. If only. I don't have that number. So. Yeah. No, they can find out in the online as well. It's not an issue at all. But thank you so much for your time. And sometimes we'll call you again to bring to our viewers. Thank you so much. Thank you. It's an honor to be with you. Stay safe. Yeah, thank you so much. Thank you. আমার মনে হয় যে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর ইকবাল আরসালান, প্রফেসর অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড ভাইরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইউনিভার্সিটি, and chief advisor of coronavirus task force. ডক্টর ইকবাল আরসালান, আপনি কি আছেন আমাদের সাথে? জি 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 আছি। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাকে কষ্ট দিলাম বাংলাদেশ থেকে। আপনি আমি সরি যে আমি ইন্টারনেট প্রবলেমের জন্য আমি ঢুকতে পারছিলাম না। আচ্ছা, তো আপনি একটু যদি অপেক্ষা করেন, আমরা একটা বিষয় আলোচনা করছিলাম সামান্য। না না ঠিক আছে। জি জি আমাদের সাথে আছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আমরা ডক্টর নিনা আহমেদ, গতকালকে যে ইলেকশন হয়েছে অডিটর জেনারেল পদে, ইলেকশনের রেজাল্ট সম্পর্কে তার সাথে আলোচনা করব। আছেন জাকির। আমরা ওই প্রশ্ন উত্তরগুলো দেখবো, এখানে যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছে। আচ্ছা সেলিম ভাই আর নাজমুল ভাই, আপনারা জাস্ট ব্রিফলি একটু এক্সপ্লেইন করে দেবেন যে সালাজার যারা বললেন এক্স্যাক্টলি রেন্টের ব্যাপারটা কি, এটা যে বিলটা পাস হচ্ছে এবং রেন্টের ব্যাপারটা। ওকে, সেলিম ভাই একটু বলে দেন। আচ্ছা সেলিম ভাই বলুক আগে, তারপর বাকি। জি সেলিম ভাই। জি, বেসিক্যালি যারা রেন্টের এই ভাউচার $100 মিলিয়ন যে রেন্ট ভাউচার দেয়া হবে, জি, এটা তাদের ইকোনমিক হার্ডশিপ ফেস করতে আগে যারা ইনকাম লস করেছে সেই লসটা ডকুমেন্ট করতে। যেমন আগের পে স্টাফ আছে যে আমি সপ্তাহে $1000 পাই, জি, এখন আনএমপ্লয়মেন্ট নিচ্ছে সপ্তাহে পাচ্ছে $2000, মানে মাসে পাচ্ছে $2000। এই ডিফারেন্সটা, দিস ডকুমেন্ট ইজ ক্রুশিয়াল। দেন সেকশন 8 এ এই ভাউচারের জন্য, রেন্ট ফরগিভনেসের জন্য বা ফাইনান্সিয়াল রেন্ট মওকুফের জন্য ভাউচারের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তাদের অ্যাপ্লিকেশন আছে, তারা ডকুমেন্টেশন চাইবে। এই ডকুমেন্টেশন চাইতে হইলে এবং তাদের লাগবে যে তাদের রেন্ট কত, অর্থাৎ লিজ বা রেন্ট ভাউচার, রেন্টের বিল, এইগুলা তারা চাইবে। তো তাদের রেন্টটা ধরেন ল্যান্ডলর্ডের কাছে লিজের কপিটা দিল বা রেন্ট ডিমান্ডটা, রেন্ট ইনভয়েসটা দিল, তারপরে তাদের প্রি প্যান্ডেমিক ইনকামের প্রুফটা, W2 পে স্টাবস এইগুলা দিল, প্লাস বর্তমানটা দিল, দেন দে উইল কোয়ালিফাই ফর সাম পোরশন অফ দ্য রেন্ট। বুঝতে পেরেছি। ওকে, আর একটা লাস্ট প্রশ্ন যদি আপনি জাস্ট সংক্ষেপে 30 সেকেন্ডে বলেন যে যারা টেনেন্ট, এরা অনেকেই রেন্ট বন্ধ করে দিয়েছে, বাড়িওয়ালাদেরকে রেন্ট দিচ্ছে না। না, রেন্ট বন্ধ করতে কেউ বলে নাই। না, রেন্ট বন্ধ করতে নাই, পরে তারা ইভিকশন প্রসিডিং ফেস করবে এবং ল্যান্ডলর্ড মানি জাজমেন্ট নিয়ে বসে থাকবে। তারপর তারা এই মানি পে না করতে পারলে হয়তো ইভিকশন বা ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু হইতে পারে পরে। তো যারা রেন্ট দিতে পারে তাদের দিয়ে দেওয়া উচিত। আর আমার অ্যাডভাইস হচ্ছে ল্যান্ডলর্ডের সাথে আলাপ করা, বা ইনকাম কমে গেছে কিন্তু মাফ করে দিলে দিতে পারো। থ্যাংক ইউ। আমাদের সাথে থাকেন। দুইটা প্রশ্ন আছে আপনার কাছে, পরে আসতেছি আমরা। নাজমুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন, যদি 1 মিনিট বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সকলকে, যেটা সেলিম ভাই গুরুত্বপূর্ণ সাথে বলেছেন, যে আমাদের সবাইকে যাদের অ্যাবিলিটি আছে তারা রেন্ট পে করতে হবে, যারা পাচ্ছেন না তারা ল্যান্ডলর্ডের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে আসেন। এবং কারণ এই ভাউচারটার মাধ্যমে যদি আপনাকে গভর্নমেন্টের ফান্ড পেতে হয় তাহলে ইউ নিড ল্যান্ডলর্ডস কোঅপারেশন। অর্থাৎ একটা কোঅপারেশন অ্যাটিটিউড থাকতে হবে সবাইকে।
এবং এটা আরেকটা জিনিস হচ্ছে যে যেটা সেলিম ভাই এক্সপ্লেইন করেছেন যে এটা কাউকে পুরো ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে না, আপনার ইনকাম লসের উপরে কত পার্সেন্ট আপনি রিবেট পাবেন, কত পার্সেন্ট মওকুফ করতে পারবেন, এটা ডিসাইড করা হবে। সেলিম ভাই কোন একজনের সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, আপনারা মিউট করে দিলে, যারা কথা বলবেন তাদেরটা ছাড়া বাকিটা মিউট করে দিলে ভালো। আচ্ছা, আমি একটু জেনে নেই, আমাদের পেনসিলভেনিয়া থেকে একজন ভদ্রলোক জয়েন করেছেন, ওনার নাম হচ্ছে নাজমুল জনাব মোহাম্মদ নাসিম। আপনার দোকানটি রানসেট হয়েছে গত রোববার। সাউন্ড করতেছে তাহের, খুব ভালো সাউন্ড করতেছে না, সাউন্ডটা বাজে আসতেছে। সাউন্ডটা তার কোনো একটা সাউন্ডে প্রবলেম আছে আমার কাছে মনে হয়, যে ওনারা মিউট করে দিলে সবচেয়ে সুবিধা হতো। সবার সাউন্ডটা যিনি কথা বলবেন তার সাউন্ড ছাড়া বাকিগুলো মিউট করে দিলে তাইলে সাউন্ডটা ডিস্টার্ব করতো না। জনাব মোহাম্মদ নাসিম, আপনি কি এক মিনিটে বলবেন কি হয়েছে এক্স্যাক্টলি? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ নাসিম। আমি ফিলাডেলফিয়াতে থাকি 1990 সাল থেকে। এখানে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি শুরু করছি 1995 সালে। ওই এখন এই যে লাস্ট সানডেতে আমার ব্যবসাটা অ্যাটাক হয়েছে, এই লুটপাট করা হয়েছে আর কি। তো মোটামুটি সম্পূর্ণ ডিস্ট্রয় করা হয়েছে আর কি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে। আমাদের এখানে এটা লুটপাটটা শুরু হয়েছে স্যাটারডে শনিবার রাত্রে ডাউনটাউন সেন্ট্রাল সিটিতে। জি, তো সেন্ট্রাল সিটিতে অলমোস্ট পুরো সেন্ট্রাল সিটিটা ডিস্ট্রয় করা হয়েছে। মানে কতগুলো বাঙালি দোকান ডিস্ট্রয় হয়েছে আপনার? আমার জানা মতে অলমোস্ট 20টার কাছাকাছি, 20 এরকম। আপনার লসের পরিমাণ কেমন হবে? আপনার দোকানের কি অবস্থা, কি ভেঙেছে? আপনি তো গোল্ডের দোকান আপনার। জি, গোল্ডের, আমার ওই গোল্ডের ইভেন কি বোল্ট যেটা আছে না, সেইটাও করা হয়েছে। ওরা মানে প্রফেশনাল যারা আছে, ওরা প্রফেশনাল ছিল। তার মধ্যে পুরো দোকানের গ্লাস এবং কি ফার্নিচার সহ সবকিছু মানে করা হয়েছে, কমপ্লিটলি ডিস্ট্রয়। ওকে। তো এখানে আমি যখন খবর পেলাম প্রায় 9টার দিকে হয়েছে, শুরু করছে, তখন আমাকে ওখানে নেবারের একজনে ফোন করে বললো যে এই অবস্থা। তখন আমি গেলাম, গিয়ে শুধু মানে গাড়িতে বসে থাকাইলাম আর কি দূর থেকে, মানে ওখানে নামার মানে পরিবেশ ছিল না। তো এখানে আরো সেম টাইম আরো অন্যান্য দোকান আশেপাশে গুলো চলতেছিল আর কি এরকম। জি, তো এটা একটা ভয়ঙ্কর মানে দৃশ্য আর কি, যেটা বর্ণনা করা যাবে না আর কি এই দৃশ্যগুলো। তো এখন আমার সবচেয়ে মানে দুঃখ এটা আর কি, যে আমরা পৃথিবীর মধ্যে এমন একটা দেশে আছি যেটা আমেরিকার মানে একটা নাম পৃথিবীতে আছে, যে এখানে একটা সিকিউর দেশ আর কি। তো এখানে এই যে এই অবস্থাটা আমি দেখলাম, এটা মানে এটা কোনোভাবে মানে মানা যাচ্ছে না আর কি। বুঝতে পেরেছি। আমরা আশা করব যে আপনি তো নিশ্চয়ই পুলিশকে নোটিফাই করেছেন ব্যাপারটা। আমি পুলিশকে বলছি, অ্যাকচুয়ালি পুলিশ 911 কল স্টপ, মানে কোনো কল নিচ্ছে না 911। তো আমরা আশা করব যে পেনসিলভেনিয়া বা ফিলাডেলফিয়াতে যারা আমাদের বাংলাদেশি দোকানদার যারা বা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রতিকার পাবেন এবং তারা ক্ষতিপূরণ পাবেন, আমরা এটাই প্রত্যাশা করি। জনাব মোহাম্মদ নাসিম, আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনি জয়েন করেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে একটু প্রথমে জানতে চাই ডক্টর নীনা আহমেদের নির্বাচনের ফলাফল। ধন্যবাদ। আমি দেখছি আমার ক্লাসমেট মাসুদ বন্ধু আর ইকবাল আসছিলেন, আমাদের ছোট ভাই, সেও আসছে। আমি থাকলে শুনবো কি বলে। ও তো একটা বিরাট পজিশনে আছে, একটু করোনা কোর্স নিয়ে, এটা খুব দরকার আমাদের এই সময়। এই নাসিম যেটা বললো খুবই দুঃখজনক, 5-7টা বাংলাদেশের দোকান ভ্যান্ডালাইজড হয়েছে এই সময়, এই করোনার মধ্যে এরকম একটা জিনিস আমেরিকাতে হচ্ছে। হোপফুলি এটা বন্ধ হবে। তো নীনা আহমেদের যে অডিটর জেনারেল পদে দাঁড়িয়েছে, এখানে 6 জন দাঁড়িয়েছিল। তো নীনার সাথে যে মেইন কম্পিটিশন হচ্ছে, এটা হচ্ছে মাইকেল ল্যাম্প পিটসবার্গের কন্ট্রোলার হিসেবে ছিলেন। তো এখন পর্যন্ত মাইকেল ল্যাম্প এগিয়ে আছেন। নীনা আহমেদের এই মুহূর্তে, আমি একটা কথা বললাম নীনার সাথে, ও প্রায় 200,012 আর মাইকেল ল্যাম্প 200,090 মতো। কিন্তু ভালো খবর হচ্ছে যে ফিলাডেলফিয়াতে এখনো, যেটা নীনার মেইন ঘাঁটি, সেখানে এখনো সব কম ভোট কাউন্ট হয়েছে। আর ডেলোয়ার কাউন্টি, যেটা আমি যেখানে থাকি, সেখানে কোনো ভোটই এখনো কাউন্ট হয়নি, কারণ ওই ব্যালট বক্সটা কাজ করে না, সবাই হাতে আমরা দিয়েছি। তো ওইগুলো নীনার সাথে কথা হলো, এখনো আশাবাদী যে তার গুড চান্স, এবং যারা মেইল ইন ব্যালট যেগুলো,
ওইগুলো এখনো কাউন্ট হয়নি। মেরিন ব্যালেন্স কিন্তু বাংলাদেশের সবাই করেছে, আমরাই ক্যাম্পেইন করে আমরা অপেক্ষা করব যে কি হয়, কি কবে নাগাদ মনে করেন যে ফাইনাল রেজাল্ট জানা যাবে? এটা জুনের 6 তারিখ পর্যন্ত মেইল ইন ব্যালট গুলো কাউন্ট হবে না, জুনের 6 তারিখে ফাইনাল আসবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি থাকেন আমাদের সাথে, আমরা মেডিকেলের যে বিষয়গুলো নিয়ে ডক্টর আরসালান এসেছেন, জি আমরা ওই বিষয়গুলো আলোচনা করবো। আমি জাস্ট 1 মিনিট 2 মিনিট একটু জাকির আপনার কাছে যাচ্ছি, একটু যদি আপনি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসিম ভাই, আপনার কথা শুনে খুব খারাপ লাগলো। অ্যাকচুয়ালি আমাদের বাঙালি কমিউনিটিতে অ্যাকচুয়ালি অনেকগুলো এই ঘটনাগুলো ঘটতেছে। আমাদের এরিয়াতে অবশ্য মানে সেলফোনের দোকান বলেন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দোকান, সোনার দোকান, এগুলো তো এফেক্টেড হয়েছে। জাস্ট আপনার একটা, এবং যারা যারা এভাবে এফেক্টেড হয়েছেন, যারা যারা এদের জন্য একটা মানে ট্যাক্সের ক্ষেত্রে অথবা ড্যামেজ গুলো একটু রিকুপ করার ক্ষেত্রে আমি একটা কথা বলি। প্রথমত আপনারা তো ইন্স্যুরেন্স অবশ্যই কথা বলবেন, এবং ইন্স্যুরেন্সের ড্যামেজ অনেক সময় 100% কাভারেজ করে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা শুধু একটু ডকুমেন্টেশন রাখবেন। এখন আপনার ট্যাক্স রিটার্নে বেসিক্যালি ক্যাজুয়ালিটি লস আপনারা নিতে পারবেন, ঠিক আছে? So you can take a large amount of casualty loss because of this, because this is an unexpected accidental damage, obviously, right? তো এইটা আপনারা একটু ডকুমেন্টেশন রাখবেন। এবং যারা যারা ভিউয়ার আছে তাদেরকে বলছি, যারা যারা এভাবে এফেক্টেড হয়েছেন অথবা তারা কিন্তু every single of these people can be able to take casualty loss, which may be substantial amount of money আপনি কিন্তু ফেরত পাইতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। সো and also যদি কোনো ধরনের ড্যামেজ রিক্রুটমেন্টের কোনো মানে কোনো সিস্টেম বের হয় because of this extraordinary situation due to riots and looting, আপনারা এই অ্যাডভান্টেজ নিতে পারবেন। সো ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার আমি কুইকলি স্ক্যান করছি কয়েকটা কোয়েশ্চেন, অনেকগুলো কোয়েশ্চেন দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্টের ট্যাক্সের বিষয় নিয়ে, পিইউ এর ট্যাক্সের বিষয় নিয়ে। সো যারা যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, this is 100% taxable. PUA যে $600 পাচ্ছেন ওইটাও ট্যাক্সেবল। এখানে শুধু আপনাদের about 7.65% of যে ফাইকাটা দেয়া লাগবে না আপনাদেরকে, বাট just like any other income, you will be paying taxes on that amount of money. So তার মানে যদি আপনারা সম্ভব হয়, it should be, তো যখন আপনারা যে ক্লেম গুলো করেন, ওই ক্লেমের মধ্যে লেখা আছে যে if you want to withhold state and federal taxes, so it is going to be smart to take that amount. Okay, so এটা আপনারা চেষ্টা করুন করার জন্য। আর সেকেন্ড থিং হলো, অনেক লোক কিন্তু EIC আর্নড ইনকাম ক্রেডিট যেটা আপনারা পান, তো ওইখান যেহেতু অনেক সময় এই ক্ষেত্রে হতে পারে যেটা আপনি হয়তোবা লাস্ট ইয়ার যে অ্যামাউন্ট ইনকাম করছেন, বিকজ অফ দ্য PUA and because of the unemployment together, you may be getting out of the EIC threshold. তো ওইখানে এইটাও কিন্তু চিন্তা করতে হবে। সো your tax liability may be much larger than you expect, মানে হলো আপনার টাকা কিন্তু পকেট থেকেও দিতে হইতে পারে। সো it's going to be smart to elect to withhold taxes when you file when you do claims in your state website. নিউ ইয়র্ক ছাড়া অন্য নিউ জার্সিতে মনে হয় 700-750 টাকা উইকলি আপনাদের আনএমপ্লয়মেন্ট কি আছে। সো you should be withholding enough taxes so that you don't have liability issues later on. এটা কোশ্চেন ইজ একটা দেখতেছি যে PPP লোন, অনেকে PPP লোনও পেয়ে গেছেন, আবার আনএমপ্লয়মেন্টও পেয়ে গেছেন। হ্যাঁ, সো এটাতে কি হচ্ছে, তো আনএমপ্লয়মেন্ট যখন আপনি করবেন, টেকনিক্যালি ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর PPP, ওকে, which is personal protection paychecks, right? Paychecks, personal protection. So আপনারা যেটা করতে হবে ওই ক্ষেত্রে, এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন, তাহের ভাই আমাকে গতকালকে জিজ্ঞাসা করছেন যে এটা কি করা উচিত। তো বেসিক্যালি এখন আসলে মানে আপনি যদি আনএমপ্লয়মেন্ট ক্লেম করেন এজ এ সেলফ এমপ্লয়েড পারসন, আপনি কিন্তু PPP অ্যাপ্লাই করতে পারেন না, ঠিক আছে? বাট যেহেতু আপনি করে ফেলছেন, অনেকে জানতো না যে এটা ওনারা আদৌ পাবে কিনা, আনএমপ্লয়মেন্ট পাবে কিনা, তো করে ফেলছেন। দুইটা চয়েস, একটা আপনি টাকা ফেরত দিতে পারেন, অনেকে যেটা দিতে দ্বিধাবোধ করবে, অথবা আপনি বেসিক্যালি আপনি যে আপনাদের যে ইনস্টিটিউশনের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, ব্যাংকের মাধ্যমে হোক, পেপালের মাধ্যমে হোক, স্কোয়ারের মাধ্যমে হোক, যখন ওরা ইমেল করবে আপনাকে ডকুমেন্টেশন পাঠানোর জন্য, ইউ শুড সাবমিট দ্য ডকুমেন্টস অ্যাজ অনেস্টলি অ্যাজ পসিবল, নাম্বার 1। নাম্বার 2, তখন তারা আপনাকে বলবে যে পেমেন্ট এগ্রিমেন্ট যেটা আপনারা করছেন, যে মান্থলি এই টাকাটা দিবেন, তখন আপনারা এটা হয়তো বা ফরগিভেবল হবে না, বিকজ ইউ আর প্রবলি রিসিভিং আনএমপ্লয়মেন্ট while you received the PPP, but আপনি এই লোনের মাধ্যমে এই টাকাটা ফেরত দিতে পারবেন। So this is not a crime. অনেক মানুষ ভয় পাইছে যে আমি কি করব। This is not a crime. This is just, imagine it's a loan that you have received that you have to pay.
জাকির, আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ডাইনামিক ট্যাক্সে, হোয়াট ইজ দ্য নাম্বার দেখেন কল? আমরা এখন ভার্চুয়ালি আমরা সবাইকে হেল্প করতে পারতেছি। আমাদের জামাইকা অফিস, ব্রঙ্কস অফিস, ওয়েস্টারস্টার অফিস আসলে খোলা, বাট আমরা ইন হাউস নিচ্ছি না, বাট ফ্রম নেক্সট উইক উই উইল বি ওপেন। আমাদের ফোন নাম্বার এনি টাইম আপনি রিচ করতে পারবেন 646-295-3811। আবার বলছি 646-295-3811, ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং। থ্যাংক ইউ জাকির। আমরা এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। ডক্টর ইকবাল আরসালান, যিনি প্রফেসর অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড ভাইরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, এবং প্রধান চিফ অ্যাডভাইজার করোনা ভাইরাস টাস্ক ফোর্স, হুইচ ইজ সাংঘাতিক ইম্পর্টেন্ট বিষয় এখন বাংলাদেশে। আজকে আমি দেখেছি বাংলাদেশে যে অক্সিজেনের জন্য হাহাকার অবস্থা চলতেছে, এবং বাংলাদেশে করোনার যে বিস্তৃতি এবং বিস্তার, এটা খুব বড়ভাবে বিভিন্ন পত্রিকার যে রিপোর্ট অনুযায়ী আমি বলছি আপনার। ডক্টর ইকবাল, এই বিষয়ে আমরা একটু আপনার সংক্ষিপ্ত ব্রিফ চাই যে হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। আপনার সাউন্ডটা বোধহয় মিউট করা আছে ডক্টর ইকবাল, আপনার সাউন্ডটা মিউট করা আছে। জি, এখন ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে যে আমাকে সংযুক্ত করবার জন্য, এবং আমি দুঃখ প্রকাশ করছি যে দেরিতে আপনাদের এখানে জয়েন করার জন্য, যে আমার একটু যান্ত্রিক গোলযোগের জন্য। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতিটা এখন হাসপাতাল ম্যানেজমেন্টে, তো আপনারা জানতে পারছেন বিভিন্ন গণমাধ্যমের বদলতে যে আমরা খুব একটি সমস্যাকুল অবস্থার মধ্যে দিয়ে আপনার যাচ্ছি। প্রথমত দেখুন যে প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, স্থাপনাগুলো আছে, তারা কিন্তু সরকারকে সেভাবে সহযোগিতা করছে না, বা দে আর নট কাম যে ফরওয়ার্ড টু হেল্প দ্য গভর্নমেন্ট ইন দিস যে কোভিড যে আপনার ইস্যু। দেখেন আনোয়ার খান হাসপাতাল, তারা সরকারের সাথে চুক্তি করেছিল একটি মানে আপনার যে টাকার অঙ্কের বিনিময়, এবং আমরা এখন জানতে পারলাম যে তারা এটা ইউনিল্যাটারালি সেই চুক্তি বাতিল করে দিয়েছে, যে তারা আর কোভিড এইভাবে তারা সরকারি যে রোগী তাদেরকে চিকিৎসা করবে না। তারা আসলে যে হাসপাতালগুলো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে তারা তাদের যে বাণিজ্যিক চরিত্র, সেই জায়গায় তাদের তারা আপনার সেই জায়গাটায় তারা প্রবেশ করে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে হাসপাতালগুলো আমরা দেখতে পাচ্ছি, যে হাসপাতালগুলোতে কোভিড প্রথম থেকে যে কোভিড নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থাপনা করা হলো, সেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। এই যে সেন্ট্রাল অক্সিজেন যদি সাপোর্ট না থাকে বা ব্যবস্থাপনা না থাকে, তাহলে কিন্তু যে আমরা চিকিৎসক হিসেবে জানি যে আপনার অক্সিজেন সরবরাহ, যেটা যে কন্টিনিউয়াস অক্সিজেন সরবরাহ একটা ব্যবস্থাপনাটা, সেটা আপনার কঠিন হয়ে দাঁড়ায়, কারণ সিলিন্ডারের মাধ্যমে। আর এই সমস্ত রোগীর ক্ষেত্রে অনেক পরিমাণ যে অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। তো এই পরিস্থিতিতে আপনার সরকার চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব যে সমস্ত হাসপাতালগুলোতে অক্সিজেন প্ল্যান্ট বসিয়ে, এবং সেন্ট্রাল লাইন এখন যে সারফেসে সেন্ট্রাল লাইন টেনে, যে আপনার সেন্ট্রাল লাইন টানাটা খুব সোজা, কিন্তু আপনার এই অক্সিজেন যে প্ল্যান্ট গুলো, সেগুলো বাইরের থেকে আমদানি করতে হয়, এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই যে লকডাউন যে শিথিল করার পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে আমাদের এখানে সংক্রমণের হার কিন্তু বেড়ে চলেছে। তো এই সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে এবং হাসপাতালগুলোর উপরে যেভাবে চাপ বৃদ্ধি পাচ্ছে, তাতে যে খুব কঠিন হয়ে যাবে যে চিকিৎসা সেবা ব্যবস্থাপনাটা ধরে রাখা। তো এই প্রতিকূলতার মধ্যে দিয়েই যে আপনার এই দেশের স্বাস্থ্য সেবা কর্মীরা কাজ করে চলেছেন। এখানে আমাদের যে বিষয়টি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যারা প্রশাসনে আছেন, তারা যে সময়টা পেয়েছিলেন, সেই সময়টা তারা সদ্ব্যবহার করতে পারেননি। এইটাই হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য। জি, ডক্টর মাসুদুল হাসান, আপনি প্রফেসর ইকবাল আরসালানের এই বিষয়ে কিছু বলবেন? আর মাসুদ মিউট হাসান, আপনার সাউন্ড মিউট করা আছে, আপনার সাউন্ডটা ঠিক করেন। জি, হ্যালো,
শুনতেছেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, তো ইকবাল আসলান ও একটা বড় পদ দখল করে আছে এবং বড় পদে আছে, দখল করেন, উনি বড় পদে সম্মানিত হয়ে আছেন। জি হ্যাঁ, সম্মানিত। তো সরি টু সে দ্যাট। তো ইকবাল আসলান যে কথাটা বললো খুবই গুরুত্বপূর্ণ কথা বললো। সে হি টোল্ড দ্য প্র্যাকটিক্যাল থিং হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। তো তার সাথে সুর মিলে আমরা বলবো যে আগের থেকে যে ব্যবস্থা করার যে একটা বিরাট একটা ইয়ে ছিল, গ্যাপ ছিল, সেটাকে এখন যখন প্রেশার এসেছে যখন ডাক্তারদের উপরে, হসপিটালগুলোর উপরে, এই মুহূর্তে ও যেটা বললো যে সারফেসে অক্সিজেনের যদি পাইপ টেনে কিন্তু অক্সিজেন ঘর থেকে আনবে, সেই মেশিনগুলো তো বিদেশ থেকে আমদানি করতে হবে। তো যাই হোক, এখন সরকার খুব চেষ্টা করছে। তবে আমি যেটা বলবো, ইকবাল আসলান নিরলসভাবে রাত দিন কাজ করে যাচ্ছেও, আমার সঙ্গে ডেইলি কথা হয়। এবং আমার এখানে যে জিনিসটি আমি ইকবাল আসলানকে সেদিনকেও বলেছি, যে জিনিসটি কনককান্তি বড়ুয়াকেও বলেছি, যে তোমরা যে ডক্টর তারেক আলমকে দিয়ে যে ক্লিনিক্যাল ট্রায়ালটা হচ্ছে, সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা তোমরা যদি দ্রুত গতিতে করতে পারো, ক্লিনিক্যাল ট্রায়ালটা অলরেডি এথিক্যাল রিপোর্ট অলরেডি তারা সাবমিট করবে কালকে, এবং ক্লিনিক্যাল ট্রায়ালটা কয়েকটা হাসপাতালে হচ্ছে, সেই হাসপাতালে যদি ওরা রিপোর্টটা সাবমিট করে, তাহলে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে বলতে পারবো, বাংলাদেশে বলা হয় এটা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ওখানে সাবমিট করবে। তারপর ওরা মিটিং এ বসবে সব ডিরেক্টররা। ওরা যদি এটা করে, তাহলে আমি আগেও বলেছি, আপনাকেও এই টেলিভিশনের মাধ্যমে সবাইকে বলেছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সারা পৃথিবীতে যে জিনিসটি ইকবাল বলল যে বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু আমেরিকার নিউ ইয়র্কেও এর থেকে খারাপ পরিস্থিতি হয়েছিল এবং ডাক্তাররা দিশাহারা হয়ে গেছিল। এখন আস্তে আস্তে যখন কমে আসছে, সবকিছু ঠিক হয়েছে। তবে বাংলাদেশ, আমি যেটা বলবো, কিছুক্ষণ আগে আমাদের নাজমুল ভাই বললেন যে ইন্ডিয়াতে যে ভাইরাসটি গিয়েছে ওরা খুব দুর্বল ভাইরাস। ইয়েস, আমি তার সাথে একমত, কারণ বাংলাদেশে যে ভাইরাসটি গিয়েছে ওটা হচ্ছে লেস মিউটেটেড ভাইরাস। এই জন্য সংক্রমণটা এখন টেস্ট যেহেতু করা হচ্ছে, সংক্রমণ আছে কিন্তু মৃত্যুর হারটা কম, বা মৃত্যুর হারটা আরেকটা জিনিস দিকে কম বলতে হবে, বাংলাদেশে কিন্তু 65% ইয়াং জেনারেশনে কিন্তু মৃত্যুটা যদি ট্রিটমেন্টটা সে পায়, তাহলে মৃত্যুটা তার কম হবে। কিন্তু যাদের অর্গান এফেক্টেড আছে, যারা নাকি মোস্ট ভালনারেবল পেশেন্ট, যারা আপনি তাদের কিন্তু যদি আক্রমণ হয়, ওই প্রথমে একটু শ্বাসকষ্ট হলো, তারপরে দেখা গেল হঠাৎ করে আমি ভালো হয়ে গেছি, 3 দিন পরে শ্বাসকষ্ট হলো, হাসপাতালে গেল, যখন ডাক্তাররা কিছুই করতে পারবে না, তখন আইসিইউতে যে মারা যাচ্ছে। এবং তারা অনেকেই বলছে যে আইসিইউতে গেলাম আমরা, রুগী এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল। আমি একটা কথা বলতে চাই, তাহের ভাই আপনাকে আগেও বলেছিলাম, বাংলাদেশিরা যখন নাকি নিউ ইয়র্কে এরকম ভাবে অবস্থা হয়েছিল, বাংলাদেশিরা কিভাবে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছে, তাদের কিন্তু নেওয়া হয় নাই। ইভেন ডক্টররাও পর্যন্ত এখানে যখন মৃত্যুবরণ করেছে, আইসিইউর বেডগুলি পায় নাই। তবে এটা আমাদের গরিব উন্নত মানের দেশ না আমেরিকার মতো, আমাদের ডাক্তাররা চেষ্টা করতেছে। ইকবাল আসলান খুব নিরলসভাবে কাজ করতেছে, এটা দেখা যাবে। লাস্টে আমি আপনাকে একটা কথা বলবো, যেটা খুবই জরুরি। আচ্ছা, খুবই জরুরি, তবে সাদেক বলবে। খুবই জরুরি, যেটা আমি আগের থেকেই বলতেছি, এটা কিন্তু আপনার এখন দেখেছেন এই দেশে দুর্বল হয়ে যাচ্ছে, বাংলাদেশও দুর্বল হবে পিকে উঠে, ইন্ডিয়া তো দুর্বল হবে। দিস ভাইরাস, আমি আবারও বলবো, ইট ইজ এ হিউম্যান মেড ভাইরাস। এটা মিউটেশন হচ্ছে, মিউটেটেড হতে হতে পিকে যায়, আবার নামবে। এখন যদি ভ্যাকসিনের জন্য আমরা 1.5 থেকে 2 বছর ওয়েট করি, আমার বন্ধু ডক্টর বাকি বলেছে 1.5 থেকে 2 বছরের মধ্যেও হবে কি না ইট ইজ ডাউট, যদি অক্সফোর্ড বা আমেরিকা বলতেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে আনবো। এখন পর্যন্ত এইচআইভির কোনো ভাইরাস, এখন এইচআইভির কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। তবে আমাদের এখন আপনাকে পুরা বাংলাদেশে এই আইভারমেকটিন এন্ড ডক্সিসাইক্লিন পুলিশ হাসপাতালে সব জায়গায়, আমি আপনাকে ভিডিও পাঠিয়েছি, সব জায়গায় ইউজ করতে, সব জায়গাতে ইউজ হচ্ছে। বাট এটাকে অফিসিয়ালি ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত আপনি ক্লিনিক্যাল ট্রায়াল করে, এটা ক্লিনিক্যাল ট্রায়াল, সেটাই আমি হাত জোর করে অনুরোধ করবো ডক্টর ইকবাল আসলানের কাছে, যে তুমি ভাই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দপ্তরে সবকিছু বলা আছে, তুমি প্লিজ একটু পার্সোনাল নিয়ে ডক্টর তারেক আলম এবং ডক্টর আব্দুল্লাহ সাথে নিয়ে এই কাজটা অতি দ্রুত করো। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর জিয়াউদ্দিন, আপনি তো শুনলেন দুজনের কনভারসেশন, এবং আমি আজকে বাংলাদেশ একটা পত্রিকায় রিপোর্ট দেখেছি যে অক্সিজেনের জন্য কাঁদছে মানুষ। আপনার কমেন্ট জানতে চাচ্ছি। আমি প্রথমে আমার বন্ধু মাসুদকে অনেক ধন্যবাদ জানাই, ও যেভাবে লেগেছে
এটা না হলে এই পর্যায়ে আসতো না। Thank you. আমরা তো এটা তো আসলে আমাদের জানা নাই। তো ও যেভাবে লাগছে ওর সবসময় তার খুব হাইলি স্পিরিটেড মানুষ, কারণ আছে শহীদের সন্তান, মুক্তিযোদ্ধা, এগুলো স্পিরিট থাকবেই। আমি যেটা ইকবাল আর্সলানকে বলবো সেটা হচ্ছে যে অক্সিজেন তৈরি করা এবং অক্সিজেন কনসেন্ট্রেটর নামে কিছু মেশিন পাওয়া যায়, যেটা আমেরিকাতে আমরা ব্যবহার করি। এটা বাতাস থেকে অক্সিজেন নেয়, এটার জন্য কোনো আলাদা অক্সিজেন তৈরি করতে হয় না। তো ওইটা বেশ কিছু বাংলাদেশে আছে অলরেডি। র্যাবের যে তারা সেন্টার করেছে, আইসোলেট সেন্টার, ওখানে তারা ব্যবহার করছে। একটা জিনিস আমি খুব ইমপ্রেস হয়েছি, সেটা হচ্ছে যে ওখানে তারা 10 মিনিট 20 মিনিট অক্সিজেন দেওয়ার পরে দেখে যে ও সাস্টেন করে যাচ্ছে। তার মানে আর্লি যদি কেউ যায় তাকে 15 লিটার অক্সিজেন দেওয়ার দরকার হয় না। তো যেহেতু আমরা বাংলাদেশে এবং আমেরিকাতে আমরা যখন হাসপাতালে গিয়েছে তখন কিন্তু লেট হয়ে গেছে, তখন তাদেরকে ভেন্টিলেটর রাখতে হয়েছে। তো আমরা যদি এই অক্সিজেন কনসেন্ট্রেটর চায়না থেকে আমরা অর্ডার করি, আমাদের কিন্তু প্রাইম মিনিস্টার আমাদের অনেক ফান্ড দিচ্ছেন। তো এগুলো গাইডেন্স যদি আমরা এখান থেকে দিতে পারি, ইকবাল যদি অনেক ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা যারা ডেইলি বেসিসে ইঞ্জিনিয়ারিং পার্ট, মেডিকেল পার্ট এসব নিয়ে চিন্তা ভাবনা করছি, এটা হলে আইসোলেট সেন্টার, আমি ইনফ্যাক্ট আমরা একটা নিজেই করতেছি এখন, 100 বেডের আইসোলেট সেন্টার। কেন? যে মানুষরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, হাসপাতালের দরজায় গিয়ে মারা যাচ্ছে, তাদের জন্য যদি আমরা একটা লঙ্গরখানার মতো করি, ওখানে যদি আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে দেখি, বাউট যখন আসে সাইটোকাইন স্টোন, তখন যদি আমি দেই 10 মিনিটের জন্য, র্যাবের স্টাডিতে দেখা গেছে তারা কিন্তু হোল ডে লাগছে না। এটা আমার কাছে ডাক্তার হিসেবে সারপ্রাইজিং লাগছে, কিন্তু অনলি আর্লি স্টেজ। তো আমি আর কথা বাড়াবো না, পরে ইকবালের সাথে আমি টেলিফোনে আলাপ করবো না। ভালো লাগলো দেখে ইকবালকে আর মাসুদকে। ডক্টর ইকবাল, আপনার কাছে আবার যাচ্ছি, জাস্ট আপনি যদি, আমাদের প্রবাসে অনেকেই উদ্বিগ্ন আছে বাংলাদেশ নিয়ে, এবং তাদের, আপনি তো জানেন যে আমরা যদিও এখানে থাকি, আমাদের মন দেহ সব পড়ে থাকে বাংলাদেশে। আপনি আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে? আপনার সাউন্ডটা মিউট করা আছে ডক্টর ইকবাল, আপনার সাউন্ডটা মিউট করা। হ্যাঁ, বারবার বলে যাচ্ছি, সরি। যে আপনার হচ্ছে যে জিয়া ভাই ঠিকই বলেছেন, যে আপনার হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, যে তিনি কিন্তু খুব সংবেদনশীল, এবং যে আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছেন তাদের যে ব্যর্থতা গুলো তার বছরে আসার পরে তিনি কিন্তু এখন নিজেই যে সরাসরি এটা তদারকি করছেন, এবং তিনি সউদ্যোগে যে আপনার চায়নার সাথে যোগাযোগ করেছেন সরকারি পর্যায়ে, যেটা যেভাবে বললেন যে অক্সিজেন কনসেন্ট্রেটর, এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আসলে আমাদের দেশে আছে, কিন্তু খুব মানে স্বল্প সংখ্যক আছে, যেটা দিয়ে আসলে এটা মোকাবেলা করা সম্ভব না। এবং দ্রুততম সময়ের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর আনার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে আপনার যে সমস্ত স্থাপনাগুলো আছে সেখানেও যে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসিয়ে যে ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। তা আমরা আশা করি যে আপনার যে সরকারের প্রধান যেভাবে আপনার সাহায্য সহযোগিতা করছেন, তিনি কিন্তু দুহাতে যে আপনার এই কোভিড নিয়ন্ত্রণের জন্য অর্থনৈতিক বা যে কোনো ধরনের সহযোগিতা সাহায্য করবার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তা আমি আশা করি যে আমরা কয়েকদিনের মধ্যেই যে এই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটাতে সক্ষম হব তার নেতৃত্বে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর ইকবাল আরসালান, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, সুদূর বাংলাদেশ থেকে ঘুরে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি নাজমুল হাসান ভাই আপনার কাছে যাচ্ছি। ইজ দেয়ার এনি লেটেস্ট আপডেট? না, এই মুহূর্তে তেমন কোনো আপডেট নাই। আমি যাচ্ছি শেখ সেলিম, এনি ইমিগ্রেশন আপডেট আছে কিনা কোনো কিছু? না, তেমন কোনো ইমিগ্রেশন তো অফিস ভার্চুয়ালি বন্ধ, তবে অ্যাপ্লিকেশন ফাইল করা যাচ্ছে, তারা প্রসেস করছে আর কি। আচ্ছা, কোনো ইন্টারভিউ, ইমিগ্রেশন কোর্ট এগুলো এখনো বন্ধ আছে। কেসগুলা পোস্টপোন হচ্ছে, অ্যাডজার্নমেন্ট হচ্ছে ফর ফিউচার, হিয়ারিং গুলা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে তেমন কোনো আপডেট নেই। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে ইট ওয়াজ এ গ্রেট, চিন্তার কোনো কারণ নেই। রাইট। আমার কাছে মনে হয় যে আজকে আমাদের একটা খুব গ্রেট প্যানেলিস্ট আমরা পেয়েছিলাম, এবং আমাদের দর্শকদের যে আগ্রহ এবং কৌতূহল দেখেছি সেটা আমাদের আরো অনুপ্রাণিত করেছে। আমি ডক্টর মাসুদুল হাসান আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যেন নাজমুল হাসান এজ অলওয়েজ আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা মিনিট হলো কৃতজ্ঞতা করব। আমি 1 মিনিট 30 সেকেন্ড, আমাদের সময় অনেক। আমি কৃতজ্ঞতা জানাবো যে আমাদের ছোট ভাই ডক্টর ইকবাল আরসালান যে নিরলসভাবে কাজ করছে,
আমরা প্রবাস থেকে আমি এবং আমার বন্ধু ডক্টর জিয়াউদ্দিন সাদেক, আমরা দুজনই শহীদ পরিবারের সন্তান, দুজনই মুক্তিযোদ্ধা। আমরা দুইজন ওকে আমরা যত ধরনের সাহায্য লাগে আমরা করব। ইনশাআল্লাহ মহান আল্লাহর কৃপায় সে কাজ করতে সমক্ষণ হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের কথাগুলো নিয়ে যেন ও একটু অগ্রসর হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। জনাব মাসুদুল হাসান আপনাকে ধন্যবাদ, নাজবুল হাসান আপনাকে ধন্যবাদ, শেখ সেলিম ভাই, অ্যাটর্নি শেখ সেলিম অলওয়েজ আপনি আমাদের ডাকে সাড়া দেন, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেকদিন থেকে আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন এই কমিউনিটিতে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জিয়াউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ এবং ডক্টর ইকবাল আরসালান আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি মাঝে মধ্যে আপনাকে আবার আরো ডিস্টার্ব করব। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ নাসিম সাহেব ফিলাডেলফিয়া থেকে, যার দোকানটি লুট হয়েছে, এবং আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির ডায়নামিক টেক্সের প্রধান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং আবার আপনাদের মাঝে মধ্যে আমরা কমিউনিটির স্বার্থে আপনাদের সাহায্য চাইবো এবং আপনাদের পরামর্শ চাইবো। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে রাত 9টায়। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সবাইকে